সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা। দীর্ঘ রাজনৈতিক জীবন, আপোষহীনতার কথা উঠে আসছে সুশীল সমাজের বক্তব্যে। The final transformation of a leader is transcendence, যেখানে আপনি একজন লিগ্যাল অথরিটি থেকে মোরাল অথরিটিতে পরিণত হবেন। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। এককভাবে 268 আসনে নির্বাচনের ঘোষণা। বিশ্বস্ত এখানে সমঝোতা সমন্বয় হতে হলে, ঐক্য হতে হলে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, আস্থা লাগে। আমরা আস্থা, বিশ্বাস, শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না। উত্তরার অগ্নিকাণ্ডে শিশুসহ 2 পরিবারের 6 সদস্যের প্রাণহানি। বাড়িওয়ালার গাফিলতিকে দুষছেন স্বজন, পাড়া প্রতিবেশী। দিন রাত 24 ঘন্টা আমার কাছে আমার সবটুকু খাওয়া দাওয়া, নাস্তা পানি, কলেজ সব কিছু আমার ছেলে। ফ্যামিলিতে 3 জনই ছিল, আমার 3 জনই এখন এক্সপায়ার্ড। কেরানীগঞ্জে নিখোঁজের 21 দিন পর মিলল মা মেয়ের অর্ধগলিত মরদেহ। গ্রেপ্তার গৃহশিক্ষিকা সহ 4 জন। পুলিশ বলছে এনজিওর টাকা পরিশোধের জেরে হত্যাকাণ্ড। স্বাভাবিক ঘরের ভিতর লাশ আমরা 15 দিন আগেই গন্ধ পাইছি। বাড়ি এলো বলছিল যে গন্ধ কিসের। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা যে মিম এবং নূরজাহান তারা 2 জনেই স্বীকার করে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের শোক সভা। শোক সভায় সপরিবারে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এছাড়া নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত শোক সভায় অংশ নেন বিভিন্ন নাগরিক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেই সাথে যোগ দিয়েছেন বিদেশি মিশনের প্রতিনিধিরাও। শোক সভায় রাজনৈতিক নেতারা বক্তব্য না রাখলেও কথা বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই সময় বক্তারা বলেন, সংযম, পরিমিতিবোধ, আত্মমর্যাদায় অটল ছিলেন খালেদা জিয়া। তার পথ চলা আজকের অসহিষ্ণু সময়ে অনুসরণ করা খুব জরুরি। জীবনের ব্যাপারটাকে যদি আমরা এইভাবে দেখি, সেই দিনের তার উপর, তার পরিবারের উপর যে সমস্ত দুর্ভোগ গেছে, তার জন্যে তিনি কখনো প্রকাশ্যে তার বেদনাবোধের কথা, ক্ষোভের কথা, কোন নিন্দাসূচক বাক্য কখনো উচ্চারণ করেননি। বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভার আয়োজনে রয়েছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। সংসদের দক্ষিণ প্লাজা থেকে যুক্ত হচ্ছেন তিনি। রবিন, শোক সভায় এখন পর্যন্ত কারা বক্তব্য রেখেছেন? তাদের কথায় প্রয়াত খালেদা জিয়ার প্রসঙ্গে কি কি বিষয় উঠে আসছে? এখন যারা বক্তব্য দিচ্ছেন আমন্ত্রিত অতিথিদের মধ্যে মূলত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তাদের প্রতিনিধিরা। সম্পাদক নুরুল কবির তিনি শুরু করেছিলেন তার বক্তব্যের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের পথ চলা, সংগ্রাম, গণতন্ত্রের জন্য আপোষহীনতা, ত্যাগ এবং সাধারণ জনগণ ও দেশের প্রতি তাঁর যে প্রতিশ্রুতি, সেই ছবি উঠে এসেছে। কথা বলেছেন ফাহাম আব্দুস সালাম এবং চিন্তক, গবেষক। কথা বলেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তারাও যে আহ্বানটুকু জানাচ্ছেন যে আগামী দিনে যেন বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে দর্শন, আদর্শ কিংবা তার যে দীর্ঘ রাজনৈতিক পথ চলায় যেই ভূমিকা, সেসব যেন অনুসরণ করে আগামী বিএনপি নেতাকর্মীরা কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের যে প্রধান মেডিকেল বোর্ডের এফএম সিদ্দিকী, ডক্টর এফএম সিদ্দিকী। তার বক্তব্যের মধ্য দিয়ে
খালেদা জিয়ার অসুস্থতা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে যাত্রাটা সেটি উঠে এসেছে এবং তিনি বেশ কয়েকটি স্পর্শকাতর বিষয় উল্লেখ করেছেন। স্লো পয়জনিং নিয়ে দীর্ঘদিন বিএনপির তরফ থেকে যে অভিযোগ নেতাকর্মীদের তরফ থেকে উঠে আসছিল সেসব বিষয়ে এই বিশেষজ্ঞ চিকিৎসক যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথোটেক্স নামে একটি ওষুধ দেওয়া হতো, যে ঔষধের কারণে বা তার প্রতিক্রিয়ার কারণে মূলত লিভার সংক্রান্ত জটিলতা শুরু হয় তাঁর শরীরে। এবং তিনি যখন কারাবন্দী থাকাকালীন সময়ে যখন পিজি হাসপাতালে বা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় তৎকালীন সেখানটায় যখন তিনি চিকিৎসাধীন ছিলেন, সেখানে লিভার সংক্রান্ত কোনো ধরনের চিকিৎসাই তাকে দেয়া হয়নি বা সেসব পরীক্ষা নিরীক্ষাও করা হয়নি। সেই সঙ্গে ডায়াবেটিস ও আর্থ্রাইটিস নিয়েও অবহেলার অভিযোগ করেছেন তিনি। 3টি দাবি উত্থাপন করেছেন যে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে যেন এই বিষয়টি অর্থাৎ খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়টি যেন তদন্ত করা হয়। তিনি অবহেলার যে অভিযোগ করেছেন সেই তদন্তের প্রেক্ষিতে সেটির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের স্বনামধন্য এই চিকিৎসক এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত যে মেডিকেল বোর্ড সেটির প্রধান ডাক্তার FM সিদ্দিকী, এবং যেন সেটি দ্রুততম সময়ের মধ্যে করা হয় এই তদন্ত কার্যক্রমটি, সেই বিষয়ে আহ্বান জানিয়েছে। অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখছেন। রাজা দেবাশিস রায় বলেছেন সমতল থেকে পাহাড় সব জায়গাতেই আসলে বিএনপি চেয়ারপারসন প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ভূমিকা সেই সব কথা স্মরণ করেছেন। অন্যান্য বক্তারাও বক্তব্য রাখবেন। তাদের বক্তব্যের মধ্যে দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জনগণের প্রতি তাঁর কি ভূমিকা সেসবই আসলে বারবার উঠে আসছে। শাওন। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তারা। বেলা 11টার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেলের নেতৃত্বে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের নেতাকর্মীরা। এ সময় হাবিবুর নবী খান সোহেল বলেন, যারা ৭১-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে তারা আবারও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে। দেশের মানুষ যখন পরিচ্ছন্ন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন তারা নির্বাচন নিয়ে ছড়াচ্ছে ভুয়া তথ্য ও গুজব। বলেন, প্রশাসনের কেউ জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। যারা ৭১-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন এবং করিয়েছেন, সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন। নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মাবরণে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থেকে সরে দাঁড়ালো ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে দলটি। বিকেলে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন। সেখানে দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জামায়াত ইসলামের পথ থেকে সরে যাওয়ায় 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বৈঠকে দলটি প্রচলিত আইনে দেশ পরিচালনার ওয়াদা করেছে। তবে শরিয়া অনুযায়ী দেশ পরিচালনার উদ্দেশ্য ইসলামী আন্দোলন কাজ করছে, ফলে এটি জামায়াতের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে জাতীয় সরকার গঠনের কথা বলছেন, এমনটা উল্লেখ করেন তিনি। বলেন, যার অর্থ দাঁড়ায় সমঝোতার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জামায়াত। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। কেরানীগঞ্জের কালিন্দির ডায়াবেটিস বাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে 21 দিন পর মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মেয়ে ফাতেমার গৃহ শিক্ষিকা মিম ও তার বোন নূরজাহানকে। এনজিও টাকা পরিশোধের চাপ দেয় প্রথমে মেয়ে ও পরে মাকে বাসায় ডেকে নিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। 2025 সালের ডিসেম্বরের 25 তারিখ বিকেল 5:22 থেকে 24 মিনিটের মধ্যে শিক্ষিকা মিম আক্তারের বাসায় প্রবেশ করেন ছাত্রী ফাতেমা। সন্ধ্যা 6:39 ফাতেমার স্কুল ব্যাগ ও পোশাক পরে বের হতে দেখা যায় শিক্ষিকার ছোট বোন নূরজাহানকে। 6:51 আবার বোরকা পরে ভেতরে প্রবেশ করতে দেখা যায় নূরজাহানকে।
একই দিন 7:37 সিসি ক্যামেরায় দেখা যায় ছাত্রী ফাতেমার মা রোকেয়া শিক্ষিকার বাসায় প্রবেশ করছেন। এরপর থেকেই নিখোঁজ মা ও মেয়ে। এর দুদিন পর কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ ফাতেমার বাবা শাহিন আহমেদ। ঘটনার 21 দিন পর ওই শিক্ষিকার বাসা থেকে মা মেয়ের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হয় অভিযুক্ত শিক্ষিকা মিম, বোন নূরজাহান। সাক্ষী করা হয় মিমের স্বামী হুমায়ুনকে। যেখানে লাশ আছে তার অপোজিটের রুমে থাকে, কিন্তু বিয়ার স্মেল তার কাছে আসে। তার স্ত্রীকে বললে স্ত্রী বলে যে ওই রাস্তার পাশে কুকুর মরে আছে দেখছি, কুকুরের এটা তাকে এইভাবে ডাইভার্ট করে। তো গতকাল সে যখন সেই এত বেশি গন্ধ আসতেছে, সে তখন নিজে গিয়ে ওই রুমের দিকে গেছে, গিয়ে সে জানালা খুলতে যাইয়া দেখে যে এই রুমের ভিতর থেকে এই গন্ধ মনে হচ্ছে। পুলিশ জানিয়েছে পূর্বশত্রুতার জেরেই মূলত এই হত্যাকাণ্ড। এনজিও থেকে টাকা নিয়েছে অভিযুক্ত শিক্ষিকা মিম, যার গ্যারান্টার ছিলেন ছাত্রীর মা রোকেয়া। এই টাকা সময় মতো পরিশোধ করা নিয়ে ঝগড়া হয় মিম ও রোকেয়ার মধ্যে। এর জেরেই ঘটনার দিন প্রথমে ছাত্রী ফাতেমাকে গলা টিপে এবং মা রোকেয়াকে বাসায় আসলে তাকে ওড়না পেঁচিয়ে হত্যা করে অভিযুক্ত মিম ও বোন নূরজাহান। মাকে ফোন করছে যে আপনার মেয়ে পড়তে এসে অসুস্থ হয়ে পড়ছে। মা আসছে, আসার পরে ঘরে যখন ঢুকছে তখন পিছন থেকে এই নূরজাহান ওড়না দিয়ে তার গলায় প্যাঁচ দিছে। গলায় প্যাঁচ দিয়ে তখন আরেক বোন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, দিয়ে দুইজনেই ওড়না টানে গলায় ফাঁস লাগে। নিহত ফাতেমার বাবা ও রোকেয়ার স্বামী শাহিন আহমেদের অভিযোগ পুলিশের গাফিলতি ছিল এই ঘটনায়। জিডি করতে গেছি পরে তখন বলতে কি যে আপনাকে আমার শুধু সার্চ করেছিল যে আপনার পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, এই জন্য তারা চলে গেছে কোথাও, পালাই আছে, আত্মগোপনে আছে। আত্মগোপনে তাহলে কীভাবে বাই করবো, আমরা পুলিশ তো আর ফেরেশতা না, বিভিন্ন কথাবার্তা বলছে। তারপরে আমরা জিডি করছি। 2 মাস আগে বাসাটি ভাড়া নেন মিম ও হুমায়ুন দম্পতি। ছোট 2 বোন নিয়ে থাকতেন। এমন নৃশংস হত্যার সর্বোচ্চ শাস্তি চান এলাকাবাসী। আমার স্বামী বিদেশ চলে যাব, আর আমি এখানে গৃহশিক্ষক আর কি চাকরি করে একটা হাসপাতাল নাকি। আমার বাচ্চারা পড়ে আমারও বাসায়, আমার ছোট বাচ্চারা ভাতিজারে পড়ায়। 2টা মার্ডার করে ঘরের মধ্যে মনে করেন যে 20-22 দিন মনে করেন রয়েছে, খাইছে লইছে, কিভাবে চলছে। এগুলো একবারে ফাঁসি ছাড়া এগুলার কোনো রাস্তা নাই। বাসায় বাচ্চারা পড়তে আসতো, আর উনি বাসায় যা পড়ে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তি 7ম দিনের শুনানি। সবশেষ খবর জেনে নেব। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। আজকে কতক্ষণ শুনানি চলবে? কয়টি আপিলে নিষ্পত্তি হলো? শাওন, প্রতিদিন সকালের দিকে শুনানি হয়, তবে আজকে যেহেতু ছুটির দিন শুক্রবার, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু খুব ঘনিয়ে এসেছে, এজন্য শুক্রবার বন্ধের দিনেও কিন্তু শুনানি চলছে। আজকে বিকেল 3টে থেকে শুনানি শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। তবে এখন পর্যন্ত শুনানি চলছে এমনটাই আমরা জানি। আর আজকের তথ্য যদি বলতে চাই যে আজকে মোট 12 জনের শুনানি হয়েছে, এর মধ্যে 6 জনের কিন্তু শুনানি মঞ্জুর হয়েছে এবং 2 জনের শুনানি মঞ্জুর হয়নি এবং 4 জন অনুপস্থিত আছে। তো মোট 30 জন প্রার্থীর শুনানি হবে আজ। আরও এছাড়াও যদি আমি আপনাকে বলতে চাই যে গতকালকে কিন্তু 6ষ্ঠ দিনে মোট 104টি আবেদনের শুনানি হয়েছে এবং যার মধ্যে 60টি আপিল মঞ্জুর হয়েছে এবং 29টি আপিল নামঞ্জুর হয়েছে এবং কমিশনের মনোনয়নপত্রের বিরুদ্ধে 5টি আপিল নামঞ্জুর হয়েছে। শুনানির 10টি আপিলের আবেদন অপেক্ষমান রয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে শাওন, এখন পর্যন্ত প্রার্থীদের শুনানি চলছে এবং এখন পর্যন্ত মোট শুনানির কিন্তু পড়েছিল 645 জনের আপিল কিন্তু আবেদন হয়েছিল। তবে এখন পর্যন্ত শুনানি হয়েছে মোট 484 জনের, আর বাকিগুলো এখনও রয়েছে আপিল শুনানির বাকি। তো সব কিছু মিলে 18 জানুয়ারি পর্যন্ত চলবে এই শুনানি। এরপর থেকেই প্রচারণার কাজ চলবে এবং এরপরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিজয়, অনেক ধন্যবাদ আপনাকে। সরকারের সার্বিক দায়িত্ব হচ্ছে ভোটের পক্ষে জনগণকে উৎসাহিত করা, কোনো নির্দিষ্ট ভোট বা মতের পক্ষে অবস্থান নেওয়া নয়। এই মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর 200তম জন্মবার্ষিকী এবং 120তম ওরস শরীফ উপলক্ষে আয়োজিত সমাবেশে কথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজের জনগণের মতামত এবং অধিকারকে সম্মান জানানোই রাষ্ট্রের মূল দায়িত্ব। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন।
সার্বিকভাবে জনগণকে বলতে হবে আপনার ভোট প্রয়োগ করুন, এটাই সরকারের কাজ, উৎসাহিত করা। কোনো বিশেষ ভোটের কথা কিংবা আরেকটা বাদ দিয়ে তাদের মন্তব্য এগুলো খুব জনগণ খুব ভালোভাবে দিচ্ছে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নিয়ে কোনো শঙ্কা নেই, ব্রাহ্মণবাড়িয়ায় এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে আখাউড়ায় খড়মপুর কেল্লা বাবার মাজার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, নির্বাচনে সিকিউরিটি ফোর্সের প্রস্তুতি, পোস্টাল ব্যালট, রিটার্নিং এবং পোলিং অফিসারের কাজ সম্পন্ন হয়েছে। এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে সরকার। গণভোট নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি খুব কম। বলেন, বর্তমান সরকারের সময়ে সংস্কারের মাধ্যমে দেশ থেকে অপশাসন দূর করতে হবে। যারা সমালোচনা করছেন তাদের আসলে জানার পরিধি কম। দেশে যাতে স্বৈরাচার আবার ফিরে না আসতে পারে সেটা দূর করতে পারবেন। এই যে সংস্কারের যে সমষ্টি, এই সংস্কারের সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি যে আপনারা ভোট দেন যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে। ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল রাজধানীর উত্তরাবাসী। প্রাণ হারিয়েছেন শিশুসহ 2 পরিবারের 6 সদস্য। সকালে 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বাড়িতে এই অগ্নিকাণ্ড হয়। 7তলা ভবনের 2য় তলায় আগুন লাগলেও ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ভবনে, কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় শ্বাসকষ্টে প্রাণ হারান বাসিন্দারা। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার করে 13 জনকে। প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। নিহতদের জানাজা শেষে মরদেহ পাঠানো হয়েছে প্রত্যেকের নিজ নিজ বাড়িতে। শুক্রবার সকাল 7:50 আগুন লাগে রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বাসায়। 2য় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও ধোঁয়া ছড়ায় পুরো ভবনে। এ সময় 5 ও 6 তলার বাসিন্দারা আটকা পড়লে সেখানেই তাদের অচেতন অবস্থায় পাওয়া যায় বলে জানান স্থানীয়রা। বাড়িওয়ালার বাসায় আগুন লাগছে, পরে দেখতেছে আগুন লাগে 2 তলা 3 তলা বাইরে যেতে ফায়ার সার্ভিস এই করতেছে, পরে 5 তলা 6 তলা আগুন লাগে নাই, ধুমা উঠতেছে। তাই আমি ভাবতেছি 6 তলা 5 তলা মানুষটির মনে বাঁচাইতে আর কেউ কিচ্ছু হয়েছে না। 7 তলা লুকি 3 জনে মারা গেছে। এ সময় হাত নেড়ে বাঁচার আকুতিও জানান অনেকে। স্থানীয়দের অভিযোগ, বাড়িওয়ালা ছাদে তালা দিয়ে রাখায় এত মৃত্যু। ছাদটাও খোলা রাখা উচিত না, খোলা তো রাখা যাবে না, তাহলে আবার চোর ঢুকে যাবে, এটা তো একটা প্রবলেম, নিরাপত্তার বিষয় আছে, কিন্তু চাবিটা থাকা উচিত। বারান্দাতে দাঁড়িয়ে বাচ্চারা চিৎকার করতেছে, কিন্তু কোনোভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব না, কারণ গ্রিলগুলো এমনভাবে বন্ধ যে ওখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। এদিকে অগ্নিকাণ্ডের পরপরই আহতদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে কুয়েতপট্টি হাসপাতালে নেওয়া 3 জন, লুবানা, ঢাকা মেডিকেলের বার্ন আর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া 3 জনের মৃত্যু হয়েছে। চিহ্ন নাই, যা শুধু হচ্ছে সাফোকেশনের কারণে আসলে মারা গেছে। কুয়েতপট্টি হাসপাতালের চিকিৎসক জানান, আহতদের মধ্যে 3 জনকে মৃত অবস্থায় পেয়েছেন তারা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। আমাদের এখানে যখন নিয়ে আসছে তখন আমরা ইতিমধ্যেই তাদেরকে মৃত অবস্থায় পাই। তারা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আসছেন, কিন্তু তাদের শরীরে কোনো বার্ন ইনজুরি ছিল না। তারা সম্ভবত এখানকার এই গ্যাসের আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন। আমরা মোট 3 জনকে পাইছি কুয়েতপট্টি হাসপাতালে। এক হচ্ছে ফজলে রাব্বি রিজবি, আর হারিস মিয়া আর মোহাম্মদ রাহাব, এই 3 জনকে পাইছি। 3 জনকেই মৃত অবস্থায় মেডিকেলে নিয়ে আসা ছিল। ডাক্তার মহোদয় বলছেন কারো কোনো অভিযোগ না থাকায় তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, যদিও ভবনের বাইরের অংশ থেকে দেখা যায় এসি বিস্ফোরণের চিত্র। উত্তরার 11 নম্বর সেক্টর বড় মসজিদে নিহত 5 জনের প্রথম জানাজা হয়েছে। পরে প্রত্যেকের নিজ নিজ গ্রামে পাঠিয়ে দেয়া হয় নিহতদের মরদেহ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, উত্তরার ভয়াবহ অগ্নিকাণ্ডের সবশেষ খবরাখবর জেনে নেব। যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং তদন্তের ব্যাপারে নতুন কোনো তথ্য আছে কি আপনার কাছে?
সিআইডি এখন তদন্ত করছেন এবং সূত্রপাতের বিষয়ে অন্তত 3টি বিষয় জানা গেছে, যে সিলিন্ডার থেকে অথবা ভিতরে আইপিএস ছিল সেখান থেকে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, সেগুলো অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পেরেছি। আমি যদি সেই দৃশ্য এখনও দেখাই, সিআইডির টিম একটি এখনও ভেতরে অবস্থান করছেন, আমরা এমনটি জানি। তারা এসে বিষয়গুলো খতিয়ে দেখছেন। একেবারে সাত সকালে ছয়টি তাজা প্রাণ এভাবেই ঝরে গেল, সেটি নিশ্চয়ই কারো চাওয়া নয়। এই ভবনের 5টি ফ্লোর, দ্বিতীয় ফ্লোর থেকে আগুনের সূত্রপাত সেটি জানানো হয়েছে। সেই সময় ভবনের ওই ফ্লোরটিতে কেউ ছিলেন না এবং সেটি এই বাড়ির মালিক সেখানে থাকতেন, আমরা সেটি জানতে পেরেছি। এবং সেটি একেবারে বদ্ধ রুম ছিল, সেখান থেকে আগুনের সূত্রপাত একেবারেই হঠাৎ করে সেই আগুন এতটাই বেড়ে গেছে যে সেটি ভবনের অন্যান্য ফ্লোরগুলোতে ছড়িয়ে যায় এবং হাত নেড়ে জীবন বাঁচানোর যে আকুতি সেটাও আমরা দেখছিলাম। আপনিও সেটি দেখাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ রেজা নিশ্চয়, এবং আপনি জেনে থাকবেন এখন পর্যন্ত যেসব কর্মকর্তারা এখানে কার্যক্রম চালাচ্ছিলেন তারাও বলছিলেন 2.5 বছরের একটি শিশু মারা গেছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়। হঠাৎ এমন মৃত্যু নিশ্চয়ই কারো চাওয়া নয়। এলাকাবাসী এখন পর্যন্ত শোকে মুহ্যমান এবং তারা অনেকটা আতঙ্কিত। নিশ্চয়ই এমন ঘটনা ঘটবে না। ফ্লোরটির যে ছাদ ছিল সেখানে তালাবদ্ধ থাকার কারণে এমন ঘটনা ঘটেছে বলে অনেকেই মনে করছেন, অভিযোগ জানাচ্ছিলেন। শাওন। পবিত্র শবে মেরাজ আজ হিজরি সনের রজব মাসের 26 তারিখ রাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন। এই রাতে আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন তিনি। আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে বুরাক নামক বিশেষ বাহনে করে ঊর্ধ্বাকাশ ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কারণেই মুসলমানদের কাছে এই রাতটি অত্যন্ত মহিমান্বিত।